নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা ফিল্মস্টার নবকুমারের তৃতীয় পর্ব। ঘুম ভাঙলেও নবকুমারের মনে হলো এখনো পৃথিবীতে ভোর, সকাল হয়নি। চারধার ছায়ায় জড়ানো, কিন্তু এই ছায়া ছায়া ভোর সে কলকাতার বিছানায় শুয়ে দেখেনি। এই সময় সে থাকতো মেয়ো রোড ছাড়িয়ে গঙ্গার রাস্তায়। জগিং করতে করতে ভোর হতে দেখত, ভোর থেকে সকাল। এখন বিছানায় শুয়ে পাশ ফিরতেই শরীর চিরবির করে উঠল। সঙ্গে সঙ্গে মনে পড়ল কাল রাত্রে অতসীর বাড়ি থেকে বেরিয়ে আচমকা গ্রামের বাড়িতেই চলে এসেছে। এখন মনে হলো না এলেই ভালো হতো। একেবারে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে সে। এখন এই বাড়িতে বাবা ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। একজন রান্নার দিদি সকালে আসে, যাকে সে কখনো দেখেনি। এখানে থাকা মানে বাবার উপর চাপ বাড়ানো। এতগুলো বছর সে দিব্যি ফিল্মের হিরো হয়ে কলকাতায় থাকল, ভুলেও গ্রামে এলো না। আজ অসুস্থ হতেই নিজের ফ্ল্যাটে যাওয়ার পথে পথ বদলে গ্রামের বাড়িতে চলে এলো। মাঝরাতে ঘুম থেকে উঠে দরজা খুলে তাকে দেখে বাবা যদি ভিতরে ঢুকতে না দিত, তাহলে সে ফিরে যেতে বাধ্য হতো। বাবা সেটা করেনি বলে এখনো অবধি ঘুমোতে পেরেছে। নবকুমার উঠে বসে অবাক হয়ে চারপাশে তাকাল। চারধারে দুধসাদা ফিনফিনে দেয়াল, মাথার ওপরে। তার মানে সে মশারির মধ্যে সারা রাত শুয়েছিল। মশারিটা টাঙালো কে? যখন সে খাটে শরীর রেখেছিল তখন মশারিটা চোখের সামনে ছিল না। বুকের ভেতরটায় এক মুহূর্তের জন্য চিনচিনে অনুভূতি ছড়ালো। মশারিটাকে টাঙিয়েছে বোঝার জন্য ভাবনার প্রয়োজন নেই। সে ঘুমিয়ে পড়ার পর বাবা নিঃশব্দে কাজটা করে গিয়েছে। মা থাকলে নিশ্চয়ই বাবাকে মশারি টাঙাতে এই ঘরে আসতে হতো না। নবকুমারের মনে হলো সে যেন এই মুহূর্তে অন্যরকম হয়ে গিয়েছে। গত 5 বছরের নবকুমারের সঙ্গে বিস্তর ফারাক তৈরি হয়ে গেল। মশারি থেকে নামতেই অনুভূতিটা উধাও। এখন তাকে টয়লেটে যেতে হবে, এবং এই বাড়িতে সেটা অত্যন্ত বিরক্তিকর। পূর্বপুরুষের ভাবনায় ছিল পায়খানা এবং স্নানের জায়গা বাড়ির অন্য প্রান্তে তৈরি করা উচিত। শোয়ার ঘরের সঙ্গে সংস্পর্শে থাকলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। ফলে নবকুমার জ্ঞান হওয়া স্তক দেখে এসেছে ওই দুটো জায়গায় পৌঁছাতে হলে বাড়ির মাঝখানের বিরাট উঠোন পেরিয়ে যেতে হয়। বৃষ্টির সময় ভিজে ভিজে না গিয়ে উপায় থাকে না। দ্বিতীয়ত, টয়লেট দিশি ব্যবস্থা নাকি শরীরের উপকার করে, অথচ এই বছরগুলোতে নবকুমার ওই প্রাচীন ব্যবস্থায় আর অভ্যস্ত নয়। এখন তাকে দরজা খুলে উঠোন পেরিয়ে ওই টয়লেটে পৌঁছাতে হবে। হাসি পেলেও বিরক্ত হওয়া সত্ত্বেও এই বাড়িতে কেউ আজ অব্দি টয়লেট শব্দটি ব্যবহার করেনি। কিন্তু দরজার দিকে পা বাড়াতেই থেমে গেল নবকুমার। বাঁদিকে ওটা কোন ঘরে যাওয়ার দরজা? এই ঘরেই সে বাল্যকাল থেকে তরুণকাল পর্যন্ত কাটিয়ে গিয়েছে। তখন তো ওই দরজাটা ছিল না। বিস্ময় নিয়ে সে দরজাটা ঠেলতেই ওটা খুলে গেল। ভেতরটায় হালকা অন্ধকার থাকা সত্ত্বেও যা চোখে পড়ল তাতেই চমকে গেল সে। তার সামনে একটা মোটামুটি আধুনিক চেহারার বাথরুম, যার একপাশে টয়লেট রয়েছে। ভেতরে ঢুকে সুইচ টিপতেই ঘরটা আলোয় ঝলমলিয়ে উঠল। সঙ্গে সঙ্গে উল্টো দিকের দেয়ালে টাঙানো ফ্রেমের আয়নায় নিজেকে দেখতে পেল সে। বিভৎস মুখটাকে দেখেই চোখ বন্ধ করল। এই মুখটাকে দেখলে কোনো পরিচালক ফ্লোরে ঢুকতে দেবে না। কান্না পেয়ে গেল নবকুমারের। তবু আয়নার কাছাকাছি মুখ নিয়ে গিয়ে খুঁটিয়ে দেখল অনেকগুলো চামড়া শুকিয়ে গিয়েছে, কয়েকটা খসেও পড়েছে। পড়ার পর একটা হালকা দাগ রেখে গিয়েছে। বিস্ময় আরও ছিল। আয়নার নিচে কাঠের ফ্রেমের উপর একটা নতুন পেস্ট আর খাপে ভরা টুথব্রাশ রয়েছে, যা দেখলেই বোঝা যায় এখনো পর্যন্ত কেউ ব্যবহার করেনি। এই বাড়িতে এই ব্যাপারটা চিন্তাও করা যেত না। নবকুমার বুঝতে পারল সে কোনোদিনই বাবাকে চিনতে পারেনি। মুখে যাই বলুক,
বাবা নিশ্চয়ই ভেবেছিল সে কখনো না কখনো এই বাড়িতে এসে থাকবে, যাতে তার কোনো অসুবিধা না হয় তা ভেবেই এসব করে রেখেছে বাবা। মিনিট 15 পরে ঘরে ঢুকতেই গলাটা কানে এলো। কই, কোথায় আছে ছেলে, কোন ঘরে আছে? এই গলার স্বর বাচনভঙ্গি নবকুমারের চেনা। বাল্যকালে নবকুমার অনেকবার শুনেছে আইমা। শব্দটা হবে ধাইমা, কিন্তু কোনো শিশু উচ্চারণ করেছিল আইমা। সেই থেকে গ্রামশুদ্ধ সবাই ডেকে এসেছে আইমা। জ্ঞান হওয়ার পর যে চেহারা আইমা দেখেছিল তা অনেক বছর অবধি একটুও বদলায়নি। বয়স বিচার করলে এখন আইমা নিশ্চয়ই 70 পেরিয়ে গিয়েছে। বাবার গলা কানে এলো। এসে গিয়েছ, খুব ভালো হয়েছে। যাকে খুঁজছ সে ওই ঘরে ঘুমাচ্ছে। জ্বর টর আছে নাকি? কাল রাতে তো ছিল না। 8 মিনিট পরেই দরজা খুলে গেল। আইমা দাঁড়িয়ে আছে, বাঁ হাতে একটা চটের থলে। এখন ওর চুল প্রায় সাদা। ঊর্ধ্বাঙ্গ ঈষৎ সামনের দিকে ঝুঁকে পড়েছে। ডান হাতের লাঠির উপর শরীরের ভর। নবকুমার দুপা এগিয়ে গেল। আরে তুমি? কেন, আমি কি সাপ না ব্যাং? ভূত দেখছিস নাকি? বেশ তেরে বেরিয়েছে দেখছি। কদিন হলো? দিন 7-8, ঠিক খেয়াল নেই। খাটে গিয়ে বসে পড়। না না, দাঁড়া, বিছানার চাদরটা ঠিক করে দি। রাত্রে বিছানায় ঘুমিয়েছিস না মাঠে চাষ করেছিস? আরে করছো কি? আমি ওসব ঠিক করে নেব। বিছানাতে নিশ্চয়ই ছাল পড়ে আছে, ছুঁলে তুমিও অসুখে পড়বে। হ্যাঁ, মায়ের পেট থেকে বেরিয়ে একবার পিট পিট করে তো তাকিয়েছিলি, মনে থাকার কথা না? তারপর তো অনেক অসুখ এই শরীরটাকে ঠোকরালো, কিন্তু গিলতে পারল না। জমেরও অরুচি হয়ে পড়ে আছি। তোর ওই মায়ের দয়া আমাকে যদি দয়া দেখায় তো বেঁচে যেতাম। নবকুমার কিছু বলতে পারল না। বৃদ্ধা লাঠি আর ব্যাগ রেখে বিছানা পরিষ্কার করে বলল, আয়, এসে বস। নবকুমার পা ঝুলিয়ে খাটে বসতেই আইমা বলল, জামাটা খোল, কতটা বেরিয়েছে ভালো করে দেখি। নবকুমার বাধ্য হলো জামা খুলতে। বুড়ি তার কোচকানো মুখ তার শরীরের প্রায় কাছাকাছি নিয়ে এসে দেখতে দেখতে বলল, ভালোই বাঁধিয়েছিস। সে কোথায়? কে? তোর বউ। কলকাতায় আছে। সঙ্গে আসেনি? তোকে একা ছেড়ে দিল? হ্যাঁ, তারও শরীর খারাপ। মায়ের দয়া হয়েছে নাকি? না না। বাচ্চা হবে? বা, খুব ভালো খবর। তোর মা এসব দেখে যেতে পারলো না রে। তোর বাপ তো কাঠখোট্টা, মা ছিল তুলোর মতো নরম। শোন, যেখানে যেখানে ফুটে উঠেছে সেখানে চন্দন বেটে লাগাতে হবে, তাহলে কুটকুটুনি কমবে। ততক্ষণ এক কাজ কর। বৃদ্ধা ব্যাগ থেকে একটা নিমপাতার ডাল বের করে নবকুমারের শরীরে বুলিয়ে বলল, এটা ধর, মাঝে মাঝে সারা গায়ে বুলাবি, খুব আরাম হবে। নবকুমার নিমপাতা ভরা ডালটা নিল। বাবা আগেই তোমাকে বলেছে? হ্যাঁ। হ্যাঁ রে, তুই নাকি বায়োস্কোপের নায়ক হয়েছিস, তোকে দেখতে লোকে ভিড় করে আসে, তাই? কে বলল তোমাকে? তোর বাপ। ভোর হতে না হতেই আমার বাড়িতে গিয়ে ডেকে তুলে ফিসফিস করে তোর কথা বলল। আর কি বলল? তোর মায়ের দয়া হয়েছে, তুই যে গাঁয়ে এসেছিস সে কথা যেন কাউকে না বলি। আমি কারোর সাথেও থাকি না, পাঁচেও থাকি না, খামোকা আগ বাড়িয়ে বলতে যাব কেন? এই সেদিন এইটুকুনি হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে আমার হাতে এসেছিলি। আজ সেই তুই কত বড় হয়েছিস, বায়োস্কোপের নায়ক হয়েছিস, মন ভরে যায় রে। এই সময় বাইরে থেকে বাবার গলা ভেসে এলো, আইমা। বৃদ্ধা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে দরজায় গেলে
বাবা একটা ছোট্ট ট্রেতে 1 কাপ চা আর 2টো বিস্কুট এগিয়ে দিয়ে বলল, তুমি চা খাবে? ও মা, নতুন নাকি? এ জন্মে কখনো চা খেয়েছি? এখনো রান্নার লোক আসেনি, মনে হচ্ছে তোর বাপই চা বানিয়েছে। বাইরেটাই যা কাঠখোট্টা। মাথা নাড়ল নবকুমার। বৃদ্ধা বলল, আমি এখন চলি, স্নানের পর এসে চন্দন লাগিয়ে দেব। কখন স্নান করবি? যখন বলবে। সকাল 9টায় করে নিস, তাহলে তখন জল খাবারটাও দিয়ে যাব। ব্যাগ আর লাঠি হাতে ঠুকঠুক করে বৃদ্ধা চলে গেল। পাতলা চা সঙ্গে থিন অ্যারারুট বিস্কুট, দুটোই অত্যন্ত অপছন্দের। তবু নবকুমার খেয়ে নিল। ঘরের জানালা বন্ধ। অতসী বলতো পক্স রোগের সম্পর্কে আগের ধারণা বদলে গিয়েছে। এখন ডাক্তার মাছ মাংস খেতে নিষেধ করেন না, ঘরের জানলা খোলা রাখতেই বলেন। কিন্তু নবকুমারের মনে হলো জানলা বন্ধ রাখাই ভালো। চা খাওয়ার পর বালিশে মাথা রাখতেই হাসি পেল। হাইমা তার সঙ্গে যেভাবে কথা বলল তা গত 4 বছরে কেউ করার সাহস পায় না। এখন এই বিছানায় সে শুয়ে আছে। সে ফিল্ম স্টার নবকুমার নয়। হাইমার কাছে মায়ের পেট থেকে বেরিয়ে আসা সেই একরত্তি ছেলের বড় হয়ে যাওয়া শরীর মাত্র। এমনকি বায়োস্কোপের নায়ক হয়ে যাওয়ার খবরটা শুনলেও আইমার মনে যে কোনো প্রতিক্রিয়া হয়নি তা ব্যবহারেই পরিষ্কার। 4 বছর পরে এই পুরনো জীবনে ফিরে এসে খুব একটা খারাপ লাগছিল না নবকুমারের। মোবাইল বেজে উঠল। পাশের টেবিলে তার আধখোলা সুটকেস ও মোবাইল পড়ে আছে। উঠে দাঁড়াতেই শরীরের কলগুলো জানান দিল। ব্যথা সহ্য করতে যে কয়েক সেকেন্ড, তাতেই মোবাইল শান্ত হয়ে গেল। টেবিলের পাশে গিয়ে যন্ত্রটা তুলে নিল নবকুমার। এই নাম্বার ফিল্মের জনতা জানে না। সে অতসীর নাম্বার দেখে বোতাম টিপল। কেমন আছো এখন? ভালো। জ্বর আসেনি তো? না। যাক, আমি সবসময় প্রার্থনা করছি যাতে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আচ্ছা, উর্মিলা রাগ করেনি তো? ঠিক বুঝলাম না। তুমি অসুখ হওয়া মাত্রই বাড়ি থেকে চলে এসেছিলে। না, রাগ করেনি। যাক বাবা, তাহলে এখন রাখি। বেশ। ফোন অফ করে দেওয়া মাত্রই আবার রিং শুরু হলো। নবকুমার দেখল এবার পিটার। অতসীর সঙ্গে বানানো কথা বলার পর আর কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। আবার পিটার নিশ্চয়ই বিনা দরকারে ফোন করবে না। সে বোতাম টিপল। দাদা, আমি পিটার। বলার কি দরকার আছে? হো হো, আপনি ঠিক আছেন তো? আর কিছু? সবাই জিজ্ঞেস করছে আপনি কবে থেকে কাজ শুরু করতে পারবেন। আমার কি হয়েছে তা সবাই জেনে গিয়েছে। ঠিক কি হয়েছে তা কেউ জানে না, কিন্তু আপনি অসুস্থ এটা খবর হয়েছে। বলো, আরো দিন 15 পরে কাজ করতে পারবো। ঠিক আছে দাদা, একটা কথা বলবো। বলো। আপনার তো এসি রুমে থাকা অভ্যাস, ওই বাড়িতে দেখলাম এসি নেই। আপনি যদি বলেন তাহলে একটা এসি মেশিন নিয়ে গিয়ে লাগিয়ে দিতে পারি। ঠিক আছে, যদি দরকার হয় তোমাকে বলবো। রাখছি। সারাটা দিন এই ঘরে কেটে গেল। বাবা ঢোকেনি, কিন্তু আইমা এসেছিল 2 বার। এই বাড়িতে আসতে আইমাকে প্রতিবারে মিনিট 15 হাঁটতে হয়। বাবার সঙ্গে তার কি কথা হয়েছে তা জিজ্ঞাসা করেনি নবকুমার। আইমা যখন পরম যত্নে তার ক্ষতগুলোতে চন্দন লাগিয়ে দিচ্ছিল, তখন অতসীর কথা মনে হচ্ছিল। অতসী তাকে ভালোবাসে বলে সবকিছু করতে পারে, কিন্তু আইমার সঙ্গে তো ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি। জন্মানোর পরেই কয়েকবার দেখা হয়েছে মাত্র। তাহলে আঙুলে চন্দন নিয়ে ক্ষতস্থানে সেটা লাগানোর সময় যখন আইমা নিচু গলায় শিব শিব বলছিল, তখন বুক ভরে যাচ্ছিল কেন? এই আবেগ কি পারিশ্রমিকের বিনিময়ে পাওয়া যায়?
দুপুরের খাবার খাইয়ে যখন আইমা চলে গেল, তখন বিছানায় শরীর এলিয়ে দিতেই কানে ডাকটা এলো। উঠোনের কাঁঠাল গাছের ডালে বসে ঘুঘু ডাকছে। বিশ্ব চরাচরে আর কোনো শব্দ নেই, শুধু একটা নিঃসঙ্গ ঘুঘু প্রাণপণে ডেকে যাচ্ছে। নবকুমারের মনে পড়ল তার বাল্যকালে, কৈশোরকালে ছুটির সময়, বিশেষ করে গরমের ছুটির সময় এই ঘরে শুয়ে সে এমনই ঘুঘুর ডাক শুনতে পেত। এইভাবে ডেকে যেত সেই ঘুঘু পাখি। ওরা কতদিন বাঁচে? বাল্যকালে সে ঘুঘু নিশ্চয়ই আজকের দুপুরে একাকিত্বের ডাক ডাকছে না। আর এটুকু ভাবতেই বাবার জন্য মন খারাপ হয়ে গেল। মা চলে যাওয়ার পর তো বাবা একদম একা। তারপর মনে হলো অত সেও একা হয়ে আছে। একা বলেই সে ছেড়ে দিতে বাধ্য হলো নবকুমারকে। পাশ ফিরল নবকুমার। হঠাৎ মনে হলো এই পৃথিবীতে উর্মিলাও তো একা। হয়তো একাকিত্বের কষ্টটা ওর বুক থেকে হারিয়ে গিয়েছে, এই যা। কিন্তু খবরটা চাপা থাকলো না। দিন কয়েকের মধ্যে নবকুমারের মনে হচ্ছিল এই বাড়িতে বাইরের মানুষজনের আনাগোনা যেন বেড়ে গিয়েছে। একটু বেশি কথাবার্তা কানে আসছে যেন, আর সেই সঙ্গে কিরকম বদলে যাচ্ছে নাইমা। দ্বিতীয় দিনেই তুই থেকে তুমিতে উঠে গিয়েছে নাইমা। প্রথম দিনের স্নেহের সেই ধমকগুলো আর ওর মুখ থেকে বের হচ্ছে না। উল্টে যেন তোয়াজ করার চেষ্টা ওর কথায় বেশ বোঝা যাচ্ছে। নবকুমারকে খুশি করার চেষ্টা যেন একটু বেশি রকমের। শেষে আইমা বলেই ফেললেন, আমি তোমাকে জন্ম দিইনি, কিন্তু পৃথিবীতে আসার সময় সাহায্য করেছি তো, তাই না? সেরকমই তো শুনেছি। তাই বলি কি, তুমি তো এখানে থাকো না, তাই জানো না খুব কষ্টে আছি। এখন তো আর ধাইয়ের কাজ নেই, সবাই হাসপাতালে গিয়ে বিয়ে আসে, এরও দয়ায় বেঁচে আছি। তুমি যদি আমাকে দেখো। বুঝতে পারলাম, কি করতে হবে তাই বলো। বেশি নয়, মাসে যদি 2-3 হাজার করে দাও, দুবেলা ভালো খেয়ে পড়ে চোখ বন্ধ করা অবধি থাকতে পারি। ঠিক আছে। সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটল আইমার। গলা নেমে গেল তার। জানো, সবাই আমাকে জিজ্ঞেস করছে, তুমি হঠাৎ ওই বাড়িতে ঘন ঘন যাচ্ছ কেন? কারোর বাচ্চা হবে নাকি? তুমি কি বললে? আমি যা বলেছি তা কেউ বিশ্বাস করেনি। কি বলেছ তাই বলো। বলেছি নবকুমারের বাবা আমাকে এখন খাবার দেয়, তাই যাই। কিন্তু বিকেল বেলায় বাবা এসে দাঁড়ালো দরজায়। নবকুমার, তোকে সতর্ক করতে এসেছি। তুই যে বাড়িতে আছিস তা সম্ভবত গ্রামের লোকজন সন্দেহ করছে। তাদের কৌতূহল বেশি দিন চেপে রাখা যাবে না। তাহলে তুই যা ভালো বুঝিস তাই কর। বাবা চলে গেলে নবকুমার পিটারকে ফোন করল। কিছু টাকা নিয়ে আজ রাত 2টোর সময় গ্রামে চলে এসো। শব্দটা যতটা পারো কম করো, আমি আজই ফিরে যাব। রাত 2টোয় গাড়ি নিয়ে চলে এলো পিটার। মোবাইল আর সুটকেস নিয়ে চাদর মুড়ি দিয়ে ঘরের বাইরে আসা মাত্রই নবকুমার বাবাকে দেখতে পেল। বাবা বলল, যাচ্ছিস? হ্যাঁ। সাবধানে যাস, ভালো থাকিস। হ্যাঁ নবকুমার, এই যে তোকে রাতের অন্ধকারে লুকিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে, তা নিশ্চয়ই তোর ভালো লাগার কথা নয়। আমারও লাগছে না। আমি চলে গেলে এই বাড়ি উত্তরাধিকার সূত্রে তুই পাবি, কিন্তু এখানে আসতে পারবি না। যেখানে জন্মেছিস, হাঁটতে শিখেছিস, সেখানে বাস করতে পারবি না। তবে তুই এখন অভিনেতা, নট। বলা হয় দেহপট শনে নট সকলই হারায়। এই দেহপট মানে শুধু শরীর নয়, সাধারণ মানুষ থেকে অভিনেতার যে দেহ তৈরি করেছিস তাও দেহপট। যখন বয়স বাড়বে অথবা যখন চাহিদা কমে যাবে, যখন জনসাধারণকে এড়িয়ে যাওয়ার প্রয়োজন থাকবে না,
তখন জানবি এই দেহপট হারিয়ে গিয়েছে। আমি সেই সময় পৃথিবীতে থাকবো না, কিন্তু যদি ইচ্ছে হয় এই বাড়িতে এসে বাস করতে পারিস। এবার আয়। স্তব্ধ হয়ে শুনছিল নবকুমার। পিটার বলল, দাদা, ওদিকে লোক জড়ো হচ্ছে যে। টাকাটা এনেছো? হ্যাঁ, 5,000 আছে। বাবাকে দাও, বাবাই খামটা আইমাকে দিলে ওর উপকার হবে। নবকুমার বললে পিটার বাবার হাতে খামটা ধরিয়ে দিল। তখন রাত ঢলছে, সনদ গাড়ি চালাচ্ছে, তার পাশে পিটার। গ্রাম ছাড়িয়ে অন্ধকার চিরে গাড়ি হাইওয়েতে উঠে এলো। পিছনে সিটে কাত হয়ে বসে নবকুমার বাবার বলা কথাগুলো ভাবছিল। একটু একটু করে ভারী হয়ে যাচ্ছিল বুক। এই কয়েকদিন একটা প্রায় বন্ধ ঘরে থেকেও সময়টা কিরকম মশারি কেটে গেল। কোনো টেনশন, দুশ্চিন্তা ছিল না। যেসব পাখির ডাক ছেলেবেলায় শুনেছে, তারা যেন সারাদিন সেই ডাক ডেকে গেল। পাল্টে যাওয়ার আগে আইমা যেভাবে কথা বলতো, তা শুনে কি যে ভালো লাগতো। অনেকদিন পরে বলেই হয়তো এসব ভালো লেগেছে। আরো কিছুদিন থাকলে হয়তো হাঁপিয়ে উঠত, কিন্তু তবু এই মুহূর্তে বুক থেকে কষ্টটা যাচ্ছিল না। দিন সাতেক বাদে ডেটল জল এবং ডেটল সাবানে স্নান করে আয়নার সামনে দাঁড়ালো নবকুমার। শুকনো চামড়াগুলো ঝরে গিয়েছে, কিন্তু দাগগুলো বেশ চোখে পড়ছে, বিশেষ করে বুক এবং বাঁ দিকের গালের দাগগুলো। ক্যামেরার সামনে দাঁড়ালে এগুলো আরো প্রকট দেখাবে। পিটারকে ডেকে পাঠালো নবকুমার। সে এলে বলল, কোনো চামড়ার বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলো, এই দাগগুলো কিভাবে মিলিয়ে যাবে জেনে নাও। দরকার হলে আমি তার সঙ্গে দেখা করব। পিটার মাথা নেড়ে চলে গেলে নবকুমার ঘর থেকে বেরিয়ে এলো। ভরত যাচ্ছিল ফলের রস গ্লাসে নিয়ে। নবকুমারকে দেখে সে দাঁড়ালো। নবকুমার জিজ্ঞাসা করল, কি করছে এখন? গান শুনছেন, এখন ফলের রস খাবেন। ঠিক আছে, গ্লাসটা আমাকে দাও। ফলের রসের গ্লাস নিয়ে উর্মিলার ঘরে ঢুকলো নবকুমার। খাটে বসে আছে উর্মিলা, বালিশে হেলান দিয়ে। সন্ধ্যা মুখার্জির গান বাজছে। নবকুমারকে দেখে একগাল হাসল। ও মা, তুমি আমার জন্য ফলের রস এনেছ? বাহ, আমার কি সৌভাগ্য! কার মুখ দেখে আজ উঠেছি? বলেই গলার স্বর বদলাল। কার আর মুখ দেখব? রোজ তো নিজের মুখই দেখি, কিন্তু রোজ তো তুমি ফলের রস আনো না। দাও দাও, খেয়ে ফেলি। হাত বাড়িয়ে গ্লাস নিয়ে ঠকঠক করে গিলে ফেলল উর্মিলা। ওপাশে দাঁড়ানো আয়া নিচু গলায় মন্তব্য করল, অন্যদিন অর্ধেকও খান না। ইশারায় আয়াকে কাছে ডেকে গ্লাস ফিরিয়ে দিয়ে উর্মিলা বেশ কড়া গলায় বলল, সামনে থেকে সরে যা, ঘর থেকে বেরিয়ে যা, যা বলছি। আয়া গ্লাস নিয়ে দ্রুত ঘর ছেড়ে চলে গেল। নবকুমার জিজ্ঞাসা করল, কেমন আছো এখন? ভালো আছি, কিন্তু আমি জানতাম না তুমি আমাকে এত ভালোবাসো। কি করে জানতে পারলে? এই ফলের রস নিয়ে এসেছি বলে। যাকগে, তুমি শুনেছ কিনা জানি না, আমি একটু অসুস্থ হয়েছিলাম। জানি তো, সেই জন্যই বলছি তুমি আমাকে খুব ভালোবাসো। তার মানে? বারে, মা তোমাকে দয়া করেছিলেন। সারা শরীরে মায়ের দয়া ফুটে উঠেছিল। সেই সময় তুমি যদি আমার সঙ্গে দেখা করতে, তাহলে আমার শরীরেও মায়ের দয়া ফুটে উঠত। খুব কষ্ট পেতাম। উফ! এতে কিভাবে বুঝলে আমি তোমাকে খুব ভালোবাসি? বাহ, তুমি কাউকে কষ্ট দিতে চাওনি বলেই তো বিদেশে চলে গিয়েছিলে। কোথায় গিয়েছিলে কাউকে বলে যাওনি, তাই না? বিদেশে? ওরা তো তাই বলল। কারা বলল? ভরত, কানাই, শুধু পিটার বলল জানি না। ঠিক আছে, তুমি গান শোনো, আমি যাচ্ছি। ও মা, কোথায় যাবে? অনেকদিন কারোর সঙ্গে যোগাযোগ নেই, কাজ করতে হবে তো। দূর, তোমাকে আর কেউ কাজ দেবে না।
তুমি এখন শুধু আমার পাশে বসে গল্প করবে, এই তোমার কাজ। কাজ দেবে না কেন? হায় নাই, নিজেকে দেখোনি কি বিচ্ছিরি হয়ে গিয়েছে তোমার মুখ? তবে হ্যাঁ, এরকম মুখ ছবির ভিলেন হতে পারে, লোকে নায়ক বলে মেনেই নেবে না। কি মজা! আমাকে ভিলেন বলে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, ভিলেন নবকুমার। কি দারুণ হবে। এবার আমি একটু শোবো। হ্যাঁ। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজেকে দেখল নবকুমার। তাকে কি ভিলেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, দাগগুলো খুব ডিস্টার্ব করছে, কিন্তু তার চাহনি হাসি তো একই রকম রয়েছে। আয়নার নবকুমারের দিকে তাকিয়ে সে কয়েকবার হাসল। এই হাসি দেখে বাঙালির হৃদয়ে যে ঝড় উঠত তা তো একটুও নষ্ট হয়নি। নাকের পাটায় একটা হালকা দাগ রয়েছে, এটা মেকআপে ম্যানেজ করা যাবে। চোখ ছোট করল নবকুমার। খুব অবাক হওয়ার অভিনয় করার সময় তার এই চোখ ছোট করা অভিব্যক্তি খুব কার্যকরী হয়। এখনো তো তাই মনে হচ্ছে। সমস্যা তৈরি করেছে বাঙালির দাগগুলো। কি করে ম্যানেজ করা যায়? এই সময় ফোন বেজে উঠতেই হাত বাড়িয়ে সুইচ অন করল নবকুমার। পিটারের গলা। দাদা, পূর্ণা মুখার্জি ফোন করেছিলেন, কথা বলতে চান। হঠাৎ? লাইনে আছে? না, আপনার ফোন বেজে গিয়েছিল, আপনি কথা বলবেন? আমার মোবাইলে না, তুমি চলে এসো। আর নন্টে ব্যানার্জি দা এসেছেন। আচ্ছা, ওকেও নিয়ে এসো। মিনিট তিনেক পরেই নন্টে ব্যানার্জি ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল, আই বাপ গুরু, তুমি আগের চেয়ে ফাটাফাটি দেখতে হয়ে গিয়েছ। নন্টে আর কি মারবে না? না দাদা, ছবিদার দিব্যি আর কি মারছি না। আবার ছবিদা? হ্যাঁ, আমার মহাগুরু। বাংলা ফিল্মে ওর মতো অভিনেতা আর কে আছেন বলো দেখি দেখি। সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে নবকুমারকে খুঁটিয়ে দেখতে লাগলো নন্টে ব্যানার্জি। কিরকম লাগছে? ভিলেন ভিলেন? হ্যাঁ, যে বলবে তার চোখে নেবা হয়েছে। কিন্তু গুরু, তুমি এতদিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? হৃদয় হরণপুরে। সেটা আবার কোথায়? আছে, সবাই সেখানে যেতে পারে না। কিন্তু নন্টে, আমাকে দেখে কি মনে হচ্ছে প্রডিউসাররা পালিয়ে যাবে? কি বলছো গুরু? এই যে আমাকে দেখো, ছেলেবেলায় ভয়ঙ্কর চিকেন পক্স হয়েছিল, তার কোনো প্রমাণ আছে মুখে? দুদিনেই সব ঠিক হয়ে যাবে। তবে খবরটা এখন জানাজানি হয়ে গিয়েছে, সবাই খুব চিন্তিত। কি করে জানলো? একজন রিপোর্টার তোমার গ্রামের কারোর কাছে শুনেছে। চাউর হওয়ার পর সবাই আমাকে জিজ্ঞেস করছে তোমার পক্স হয়েছে কিনা। আমি তো আকাশ থেকে পড়লাম। লোকে বিশ্বাস করেনি। আমি তোমার এত কাছের মানুষ, আমি জানি না, হতেই পারে না। তারপর ফোনটা এলো। কার ফোন? শ্রীযুক্তা পূর্ণা মুখার্জির, টপ হিরোইন অফ টালিগঞ্জ। সে কি? আমিও ঘাবড়ে হয়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম আবার হয়তো আমাকে ছাড়বে। কিন্তু কি বলল জানো? কি বলল? কেমন আছেন নন্টে বাবু? সেদিন বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলেছি, তাই না? আপনার মধ্যে হিরো হওয়ার সব এলিমেন্ট থাকা সত্ত্বেও শুধু একটু আত্মবিশ্বাস না থাকায়। যাকগে, একটা খবর শুনলাম, খবরটা কি ঠিক? হাসল নন্টে ব্যানার্জি। বুঝলে, গাড়ি লাইনে এলো। জিজ্ঞেস করলাম কি খবর। তিনি বললেন, ও আপনি না, নবকুমারের কি পক্স হয়েছে? তাই নাকি? শুনিনি তো। প্লিজ এড়িয়ে যাবেন না, সবাই বলে আপনি ওর শ্যাডো, তাই আপনি জানেন না, কেউ বিশ্বাস করবে না। আমি নায়িকাকে বললাম খবর পেলে জানাবো। তারপর আমি পিটারকে চেপে ধরলাম, এই ব্যাটা কিছুতেই মুখ খুলবে না। শেষ পর্যন্ত একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, লোকে বলছে দাদার পক্স হয়েছে, স্মল পক্স। তা পিটার বলল, না না, স্মল পক্স নয়। পিটার চুপচাপ শুনছিল। বলল, আমার উপর নিষেধ ছিল। নবকুমার হেসে জিজ্ঞাসা করল, তারপর কি হলো? বুঝলাম পক্স হলেও স্মল পক্স হয়নি, হলে চিকেন পক্স হয়েছে, কোনো ভয় নেই। মাথায় কুবুদ্ধি এলো, আমি নায়িকাকে ফোন করলাম। তিনি বেশ উত্তেজিত হয়ে জানতে চাইলেন, হ্যাঁ কোনো খবর পেলে?
বললাম খুব খারাপ খবর, দাদার স্মল পক্স হয়েছে। নবকুমার চোখ ছোট করল। কি বলল? শোনা মাত্র লাইন কেটে দিল, একটাও কথা বলেনি। নবকুমার বলল, পিটার, বন্যা মুখার্জিকে ফোন করো। নাম্বার টিপে কানে মোবাইল চেপে পিটার একটু অপেক্ষা করে কথা বলল। আমি পিটার, নবকুমারের সেক্রেটারি, দিদিকে দিন। দিদি, দাদার সঙ্গে কথা বলুন। মোবাইল হাত বদল হলো। হ্যালো। আমি কি বলি, খুব খারাপ লাগছে। স্মল পক্স শরীরের একটা না একটা ক্ষতি করে যায়, তোমার করেনি তো? তোমার ফোন পেয়ে মনে হচ্ছে আমার কোনো ক্ষতি হয়নি। সত্যি? এটা কি কোনো নতুন ছবির সংলাপ? প্রশ্নটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইল নবকুমার। জবাবের জন্য বেশি অপেক্ষা না করে বন্যা আবার কথা বলল। কি হলো? আমি বললাম, পক্স আমার তেমন কোনো ক্ষতি করেনি। মনে হচ্ছে এটা তোমার বিশ্বাস হচ্ছে না। যাকগে, ফোন করার কারণ জানতে পারি? বাহ, এ তো ভালো কথা। বন্ধু তো বন্ধুকে ফোন করতেই পারে। যাকগে, আমার এক পরিচিত প্রযোজক যে গল্প নিয়ে ছবি করতে চান, তার নায়িকা আমি। তুমি করতে পারবে? ভদ্রলোক যদি কথা বলেন তাহলে ভালো হয় বন্যা। এখন রাখি। হঠাৎ? আমার শরীরটা ভালো নেই বন্যা। ওকে বলবে যদি তোমার রেফারেন্স দিয়ে বিকেলে ফোন করেন তাহলে ভালো হয়। ফোন অফ করে টেবিলে রাখতেই নন্টে ব্যানার্জি এগিয়ে এসে ঈষৎ ঝুঁকে নবকুমারের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, ফাটিয়ে দিয়েছ গরু, লাখ টাকার সিন। কি উল্টোপাল্টা কথা! তুমি জানো না এই শালি তোমার নামে কি বলে বেড়াচ্ছে? নন্টে বাবু, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি কি করলাম? বন্যা আমাদের সহকর্মী, নামী নায়িকা। তার সম্পর্কে যদি অশ্লীল কথা তোমার জিভ থেকে বেরিয়ে আসে তাহলে তোমার নোংরা জায়গায় থাকা উচিত। যাও। সরি, হাজারবার সরি। আমি না অরিজিনাল কথা চেপে সাজিয়ে মিথ্যে বলতে পারি না। আমার মা কতবার বলেছেন, নন্টে, কানাকে কানা কখনো বলবি না। আর বলবো না। মুখ ঘুরিয়ে নিল নবকুমার। 30 সেকেন্ড অপেক্ষা করে নন্টে বলল, মনে হচ্ছে হাওয়া অনেকক্ষণ ঠান্ডা হবে না। অনুমতি দিলে বিদায় নিতে পারি। পিটার, ওকে বলে দাও ঠিক 4টের মধ্যে বাইরের ঘরে যেন অপেক্ষা করে। আমি যখন কথা বলবো তখন ওর সঙ্গে থাকবে, কিন্তু একটাও যেন কথা না বলে। এই পরীক্ষায় যদি আজ পাশ করে তাহলে কাল থেকে ওর সঙ্গে স্বাভাবিক কথা বলবো। যাও তোমরা। পিটার মাথা নেড়ে নন্টেকে যাওয়ার জন্য ইশারা করল। দ্রুত পায়ে বাইরের ঘরে পৌঁছে মুখ ফেরালো নন্টে। আজ খুব জোর বেঁচে গিয়েছি, তোমার কি মনে হয়? পিটার কাঁধ নাচাল, মুখে কিছু বলল না। তুমি দেখছি বেশ বুদ্ধিমান। মা বলতো বুদ্ধিমানরা কম কথা বলে। কাল থেকে আমার মুখেও কেউ কথা শুনবে না। নন্টে আর দাঁড়ালো না। স্নান সেরে দুপুরের খাওয়ার পর নবকুমারের মনে হচ্ছিল সে আদৌ সুস্থ না। 8 ঘন্টার বেশি বসে থাকতে একদম ভালো লাগছিল না। তবু জোর করে সে পিটারের প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিল। বেশিরভাগ প্রশ্ন পরিচালক এবং প্রযোজকদের। তার শরীর কতখানি খারাপ, কবে ভালো হবে থেকে শুরু করে প্রচুর প্রশ্ন। একজন লিখেছে, শুনলাম আপনি অত্যন্ত অসুস্থ। যে অসুখ করলে চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করা যায় না। আপনাকে অনুরোধ, এটা সত্যি হলে জোর করে অভিনয় করার চেষ্টা করবেন না। তার চেয়ে অবসর নিয়ে অন্য কাজ করলে তো ক্ষতি কিছু নেই। আপনার নায়ক ইমেজটা মন থেকে দয়া করে মুছে দেবেন না। শেষ চিঠিটা বেশ ভালো লেগেছিল নবকুমার। সে এখন চিঠিগুলোর জবাব দিয়ে যাচ্ছিল, লিখে নিচ্ছিল পিটার। লেখা শেষ হলে পিটার বলল, আমার মনে হয় এবার আপনার বিশ্রাম নেওয়ার দরকার। কথা না বলে বিছানায় শরীর রাখলো নবকুমার। তুমি যেতে পারো। আপনি কি এখন বিশ্রাম নিতে চাইছেন? যা বলার আছে তা বলতে পারো। 12টা নতুন ছবির প্রস্তাব এসেছে। বাহ,
ওদের বলো 1 মাস পরে যোগাযোগ করতে। পিটার বলল, কিন্তু একজন অত দেরি করতে রাজি হবে না। তাহলে অন্য অভিনেতার কাছে যা, নবকুমারকে পেতে হলে ডিকটেশন দেওয়া চলবে না। লোকটাকে? ইনি কোন প্রডিউসার যার পেটের ছেলে পড়ে যাচ্ছে? আপনি গল্প শুনতে গিয়েছিলেন। আমি? ও, বড়বাবুর ছবি। অমিতাভ হোসেন পরিচালক। হ্যাঁ, এতদিন কোথায় ছিলেন ওরা? কয়েকবার অন্য অনেকের মতো আপনার খোঁজ নিয়েছিলেন। ওরা নিশ্চয়ই জানেন না আমার পক্স হয়েছিল। আগে হ্যাঁ। কে ফোন করেছিলেন? আগে প্রডিউসার, নাম বলেছিলেন বড়বাবু। আপনার যে পক্স হয়েছিল তা আমার অজানা নয়। জিজ্ঞেস করেছিলেন শরীর কেমন আছে। তুমি কি বললে? আপনি তো আমাকে কখনো বলেননি শরীর কেমন আছে। গুড। ওরা জানেন যে আমার পক্স হয়েছিল, নিশ্চয়ই স্মল পক্সের গল্পটাও শুনেছেন। তা সত্ত্বেও খবর নিয়েছেন, তার মানে কথাটা বিশ্বাস করেনি। এই লাইনে কোনো শালা কাউকে বিশ্বাস করে না। ঠিক আছে পিটার, আমি এখন মনে করি জীবনের কোনো ঋণ রেখে যাওয়া উচিত নয়। তুমি এখনই বড়বাবুকে, মানে ওই প্রযোজককে ফোন করে বলো সন্ধ্যে 6টায় আমার সঙ্গে দেখা করতে। মিনিট 10 পরে ফিরে এলো পিটার। স্যার, বলতে পারো। উনি কিছুতেই শুনতে চাইছেন না। পিটার বাক্য অনেকটা ট্রেনের মতো, তার ইঞ্জিন থাকে, অন্তত প্রথম বাক্যে তো বটে। তোমার বাক্য কে শুনতে চাইছেন না তা আমার বোধগম্য হচ্ছে না। আই এম সরি স্যার, প্রডিউসার যাকে আপনি বড়বাবু বলেছেন তিনি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন। পিটার ব্যাখ্যা করল। হাত বাড়িয়ে পিটারের কাছ থেকে রিসিভার নিল নবকুমার। বলছি, তোমার লোক যা বলল তা কি আমি অমিতাভ হোসেনকে জানাতে পারি? হ্যাঁ, আমি আপনাকে দেখা করতে বলেছি। সেটা খুব আনন্দের খবর। তুমি এত বড় নায়ক হয়েও সেই সব দিনের কথা ভুলে যাও। কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে যে। সেটা কি তা জানতে পারি? অবশ্যই, তোমার তো স্মল পক্স হয়েছিল, সবাই জানে। যাওয়ার আগে স্মল পক্স মানুষের শরীর থেকে কিছু একটা নিয়ে যায়। সেটা কি সত্যি? আপনি কি জানতে চাইছেন আমার চেহারা দর্শক দেখবে কি না? না না, আমি কিছুই চাইছি না। তোমার সুন্দর চেহারা ঠিক আছে তো? আসুন, সন্ধেবেলায় এসে দেখবেন। বেশ বেশ। দেখো ভাই, আমি মোটা টাকা অমিতাভ হোসেনকে অগ্রিম হিসাবে দিয়েছি। এই লাইনে টাকা ফেরত কেউ দেয় না, তাই ও যদি তোমাকে নিতে চায় তাহলে তোমার মুখ চোখ গলে গেলেও নিতে হবে। আচ্ছা, রাখি? নিশ্চয়ই রাখবেন। শুধু একটা কথা। বলো, অবশ্যই বলবে। আপনার সঙ্গে মন্দাক্রান্তাদির এখনো যোগাযোগ আছে? কি বলছো? মন্দাক্রান্তাদি? ভুল শোনেননি। না, হ্যাঁ, সে আর আমার সঙ্গে যোগাযোগ রাখে না। যে বাড়িতে থাকতেন? সম্ভবত না, শুনেছিলাম দিল্লিতে চলে গিয়েছে। ঠিক আছে, আপনি অবশ্যই পরিচালককে নিয়ে সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবেন। ফোন বন্ধ করে মোবাইল পিটারকে দিয়ে নবকুমার বলল, তুমি কি খবর রাখো মন্দাক্রান্তাদিকে এখন কোথায় পাওয়া যাবে? পিটার বলল, না, তবে খোঁজ নিয়ে বলতে পারি। চেষ্টা করো, বেশি সময় হাতে নেই। নবকুমার বালিশে মাথা রাখল। আহ, কি আরাম! আজকাল বেশিক্ষণ জেগে থাকলে বা কথা বললেই ঘুম পেয়ে যায়। বিকেল 3টের সময় আবার পিটারকে ডেকে পাঠালো নবকুমার। কোনো খবর পেয়েছো? পিটার বলল, একটা খবর পাওয়া গেছে, উনি ওই বাড়িতে নেই। কিন্তু কোথায় গিয়েছেন তা এখনো জানতে পারিনি। খোঁজ না, যত তাড়াতাড়ি পারো খোঁজ না। আর শোনো, একটা ভালো মাংকি ক্যাপ এক্ষুনি জোগাড় করে আনো, সাদা হলে ভালো হয়। মাংকি ক্যাপ? মাংকি ক্যাপ কখনো দেখনি? হ্যাঁ দেখেছি, কিন্তু এখন কি দোকানে পাওয়া যাবে?
সোয়েটার মাঙ্কি কাপ তো শীত পড়লে বিক্রি হয়, তবু দেখছি যদি সাদা না পাই। যা ইচ্ছে তাই কর। দেখো পিটার, ইদানিং লক্ষ্য করছি তোমাকে যা বলছি তুমি তার মধ্যে একটা ফ্যাঁকড়া বের করছো। এক কাজ কর, অতসীকে ফোন কর। ও স্টুডিওতে যারা ড্রেস সাপ্লাই দেয় তাদের কাছ থেকে ভাড়া এনে তোমাকে দিতে পারে। যাও, সময় নষ্ট করো না। 8 ঘন্টার মধ্যে মাঙ্কি ক্যাপ এনে হাজির করলো পিটার। দেখুন তো এটা পছন্দ হয় কিনা। অবশ্য থিয়েটারের জিনিস তো, দাম বেশি নয়। যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে ফেরত দিয়ে দেব। জিনিসটা হাতে নিয়ে হাসলো নবকুমার। সস্তার জিনিস, তবে পড়লে টাইট হবে না। বলল, বন্যার প্রডিউসার এলে বাইরের ঘরে বসিয়ে খবর দেবে। যদি চায় তাহলে চা দিতে পারো। যাও। ঠিক 4:10 বেল বাজতেই দরজা খুলল পিটার। অবাক হয়ে বলল, আরে আপনি, আসুন আসুন। দারুণ সেজেছে বন্যা। তার পাশে মোটাসোটা শরীরের এক ভদ্রলোক। চেয়ারে বসে বন্যা জিজ্ঞেস করল, হিরো সাহেব কোথায়? খবর দিচ্ছি, এখনই এসে যাবেন। আপনি যে আসবেন তা উনি জানতেন না। আপনারা অপেক্ষা করুন, আমি খবর দিচ্ছি। ওর স্ত্রী কোথায়? চুপচাপ বসে না থেকে ওর সঙ্গে না হয় গল্প করি। ওকে খবর দেবে? আমি দেখছি, আপনারা বসুন। কি দিতে বলবো, চা না কফি? কোনো প্রয়োজন নেই, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। একটা কথা, নবকুমারের ডাক্তার ওকে বাইরের লোকের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, এখন তো উনি সম্পূর্ণ সুস্থ। থ্যাংক গড। যাও, খবর দাও ওকে। নবকুমারের ঘরে ঢুকে পিটার দেখল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। মুখ ফিরিয়ে বলল, দাও মাঙ্কি ক্যাপটা পরে নি। আমি যে বলে এলাম আপনি সম্পূর্ণ সুস্থ। ঠিকই, তবে সাবধানের মার নেই বলে পড়া। মাঙ্কি ক্যাপ মাথায় গলিয়ে নিয়ে আয়নায় নিজেকে দেখে সে বলল, বাহ, চমৎকার, চলো। ওরা উঠে দাঁড়িয়েছে। নবকুমার 2 হাত নেড়ে বলল, আরে আমাকে দেখে উঠে দাঁড়ানোর কি আছে, বসো। কেমন আছো? একটু মন খারাপের মধ্যে আছে। চেহারাটা মেরামত হয়ে যাওয়ার পরে কিরকম দাঁড়াবে তা বুঝতে কয়েক সপ্তাহ লাগবে। শুধু চোখ এবং ঠোঁট ছাড়া তার মুখের কোনো অংশ দেখা যাচ্ছিল। প্রডিউসার মাথা নাড়লেন। কিন্তু চোখ এবং ঠোঁট পারফেক্ট আছে, খুব কাজে লাগবে। বন্যা পরিচয় করিয়ে দিল। নবকুমার বলল, বাহ, খুব ভালো, খুব ভালো। বন্যা বলল, ওর পরের ছবি নায়িকা আমি। হাত তুলে বন্যাকে থামিয়ে নবকুমার বলল, আপনার প্রশংসা না করে পারছি না মশাই, দারুণ পছন্দ করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাজে বকো না, এই ছবির সবকিছু আমি অ্যারেঞ্জ করছি, ও শুধু টাকা দিয়েই খালাস। তবে ওর ইচ্ছে নায়িকার চরিত্রটা তুমি করো। তোমার কি ইচ্ছে? তোমার সঙ্গে অভিনয় করতে তো আমার সবসময় ভালো লাগে, কিন্তু তুমি কি রাজি হবে? এই ছবির নায়কের স্মল পক্স হওয়ায় চোখ মুখ বিকৃত হয়ে গিয়েছে। প্রেমিকা তাকে যতই ভালোবাসুক এই চেহারা সহ্য করতে পারছে না। এরকম চরিত্র করবে তুমি? এই কারণে লোকে বলে ভগবান আছেন। মানে? আজ সকালেই আমি পিটারকে বলছিলাম এরকম একটা চরিত্র পেলে আমি সিনসিয়ারলি অভিনয় করতাম, আর দেখো বিকেলেই তোমরা এসে গেলে। আমি রাজি, তবে স্ক্রিপ্টটা পড়ে সই করব। তুমি অভিনয়কে এত ভালোবাসো? প্রডিউসার বলল, ঠিক আছে ঠিক আছে, কত দক্ষিণা দিতে হবে? কেন, বন্যা আপনাকে কিছু বলেনি? বলেছে তখন আপনি সুদর্শন টপ হিরো ছিলেন। এখন তো সেই সৌন্দর্য দূরের কথা, মুখের দিকে তাকাতে কষ্ট হবে। বুঝতেই পারছেন, পারিশ্রমিক তো এক হতে পারে না। তা ঠিক, তা ঠিক। কোনো বেড সিন আছে? গলা তুলল বন্যা। অসম্ভব। তাহলে তো আমি কিছুই পাচ্ছি না। না না বন্যা, এটা ঠিক না, তোমরা আমাকে বাদ দাও।
নবকুমার বলা মাত্র বন্যা উঠে দাঁড়াল। চলুন, আমার অনেক কাজ আছে। ওরা বেরিয়ে গেলে মাংকি ক্যাপ খুলে নবকুমার বলল, আহা, কি দারুণ লাইন লিখেছে। দেহপট শনে নট সকলই হারায়। গিরিশ ঘোষ, তোমাকে আবার প্রণাম। এখনো সন্ধ্যা নামেনি। জানালার পাশে ইজি চেয়ারে শরীর এলিয়ে আকাশ দেখছিল নবকুমার। ছেঁড়া ছেঁড়া মেঘ জড়ানো আকাশ। এই মেঘে বৃষ্টি আনে না। আর বৃষ্টির কথা মাথায় আসতেই অতসীর মুখ চলে এলো সামনে। কতদিন অতসীর সঙ্গে দেখা হয়নি। ওর বাড়ি থেকে বেরিয়ে গ্রামে গিয়ে সময় কাটিয়ে এই বাড়িতে ফিরে এসেছে সে। ইচ্ছে করলে অতসী তার অবস্থান জানতে পারত। অন্তত আর কেউ না হোক পিটারকে ফোন করলে জানতে পারত সে কোথায় আছে। অতসী নিশ্চয়ই পিটারকে ফোন করেন, নাকি ফোন করে যা জানার জেনে নিষেধ করেছে তাকে জানাতে। মাথা নাড়ল নবকুমার। না, পিটারকে যদি ওই অনুরোধ করা হয় তাহলে মানা করবে না সে। ব্যাপারটা অদ্ভুত। ওর বাড়ি থেকে চলে আসা যদি ভালোভাবে না নিয়ে থাকে তাহলে সেটা তখনই তাকে বলতে পারত অতসী। নাকি তার স্মল পক্স হয়েছে এই খবরটা ওর কানেও পৌঁছেছে। বিকৃত চেহারার পুরুষকে প্রেমিক হিসেবে যেসব মেয়ে মেনে নিতে পারে না, তাদের দলে অতসীকে ফেলতে এখন ভালো লাগলো না নবকুমারের। তার ইচ্ছে করছিল অতসীকে ফোন করে কথা বলতে। রিসিভারের নাম্বার টিপতেই যান্ত্রিক শব্দ হল। তারপর রেকর্ডেড খবর শোনা গেল। টেলিফোনের সুইচ অফ করা রয়েছে। বিরক্ত হয়ে পাশের টেবিলে ওটা রেখে দিল নবকুমার। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো পিটার। আপনি কি বাইরের ঘরে যাবেন? ওরা এসে গিয়েছে নাকি? না, এখনো সময় হয়নি। ওরা এলে কোথায় বসাবো? ভেতরে নিয়ে আসার তো কোনো কারণ নেই। তুমি আজ ঠিকঠাক কথা বলছো না কেন বলো তো? সরি স্যার। কি ব্যাপার বলো? মন্দাক্রান্তা খারাপ ব্যবহার করেছেন বলে মনে হচ্ছে? না, উনি আজ পর্যন্ত তা করেনি। তাহলে? উনি ওই বাড়িতে নেই, অন্তত মাস 2 হয়ে গেল। সে কি? হ্যাঁ, 2 মাস আগে উনি কোথায় গিয়েছেন তা বাড়ির কেয়ারটেকার কেউ বলে জানে। যতদূর জানি ওই ফ্ল্যাটটি ওর। হঠাৎ কোথায় গেলেন উনি? কেন গেলেন? বোধহয় ওর খবর প্রডিউসার ভদ্রলোক বলতে চাইছেন। তিনি তো বলছেন উনি কলকাতায় নেই। হতে পারে, কিন্তু ওর বর্তমান ঠিকানার হদিস তো আমরা পেতে পারি। মন্দাক্রান্তাদি যদি কোথাও চলে যান তাহলে নিজের ইচ্ছেই গিয়েছে। আমরা বোধহয় একটু বেশি ভাবছি। ঠিক আছে, ওরা এলে খবর দিই। উঠে পড়ল নবকুমার। অমিতাভ সেনকে নিয়ে বড়বাবু এসে পৌঁছালেন ঠিক সন্ধে 6টায়। ওরা দেরি করবেন না আন্দাজ করে তৈরি হচ্ছিল নবকুমার। কপালের মাঝখানে এবং ডান চোখের নিচে 2টো দাগ এখনো বেশ প্রকট হয়ে রয়েছে। চিবুকের ক্ষত চিহ্ন কবে মিলিয়ে যাবে তা ঈশ্বরই জানেন। একজন প্রবীণ অভিনেতা যার বসন্ত হয়েছিল, তিনি একটা ব্যাপারে বেশ ভাগ্যবান ছিলেন। বসন্ত তার আগমনের খবর ওর মুখে রেখে যায়। গলা থেকে কোমর পর্যন্ত তার অস্বস্তি ছড়িয়েছিল। ভদ্রলোক মাফলার জড়িয়ে গলাকে আড়াল করত। শেষ পর্যন্ত ওটাই ওর স্টাইল হয়ে গিয়েছিল। পিটার দরজায় এসে দাঁড়ান। স্যার, ওরা এসে গিয়েছে। চা দিতে বলেছ? হ্যাঁ, চলো। ওটা মাথায় গলাবেন না? কোনটা? ও না না, তখন প্রয়োজন হয়েছিল, এখন হবে না। বাইরের ঘরে বসে দুজনে 2টো পত্রিকা দেখছি। নবকুমার ঢুকতেই কাগজ রেখে দিয়ে বড়বাবু বললেন, এসে গিয়েছে। 2 হাত জোর করে নমস্কার করল নবকুমার। অতিথিরা উঠতে যাচ্ছেন দেখে বেশ বিনীতভাবে বলল, না না, প্লিজ বসুন। কেমন আছেন মিস্টার সেন? প্রশ্নটা তো আপনাকে করার কথা। আমি এখন ভালো আছি। কি খাবেন বলুন? শুধু চা হলেই চলবে। বড়বাবু হাসলেন।
আমিও তাই। শরীর কেমন আছে? কিরকম দেখছেন? বড়বাবু তাকালেন অমিতাভ সেনের দিকে। একটু চড়া মেকআপ দিলে দর্শকরা বুঝতে পারবে বলে মনে হয় না, কি বলেন? মাথা নাড়লেন অমিতাভ সেন। যদি দর্শক বুঝতে পারে তাহলে অসুবিধার কি আছে? পক্স তো মানুষেরই হয়। বড়বাবুর মুখ একটু গম্ভীর হল, কিন্তু কোনো কথা বললেন না। নবকুমার বলল, আপনারা আমার এখানে এসেছেন, খুব খুশি হয়েছে। অমিতাভ সেন বললেন, না এসে উপায় ছিল না, কম তো খুঁজলাম না। প্রডিউসার একের পর এক অভিনেতাকে নিয়ে এসেছেন, কিন্তু। নবকুমার জিজ্ঞাসা করল, এই দাগগুলো সমস্যা তৈরি করবে না? মনে হলো না। তাছাড়া আমি তো একটা সাজানো পুতুলের গল্প বলতে চাইছি না। আজ এখানে এলাম আপনাকে আরেকবার নিজের চোখে দেখতে। স্মল পক্স হলে অনেক সময় মুখের খুব ক্ষতি হয়ে যায়। আপনাকে দেখে আমার মনে হচ্ছে না স্মল পক্স হয়েছে। জায়গাগুলোতে কি এখনো ব্যথা আছে? মাঝে মাঝে সামান্য অস্বস্তিকর অনুভূতি হয়, এছাড়া অন্য কোনো অসুবিধা হয় না। আমি জানি এটা নিয়ে কথা হবে, কিন্তু সেটা হোক। একজন ফিল্ম স্টারও তো মানুষ, তার পক্স হওয়াটা অস্বাভাবিক নয়। সেটা সবসময় দাগ রেখে যায় না, আর যদি রেখেও যায় তাহলে অস্বাভাবিক না। বড়বাবু, আপনি কি বলেন? আপনি নবকুমারকে কোনো মেকআপ দিতে চাইছেন না? প্রয়োজন ছাড়া মেকআপ দিয়ে আমি পছন্দ করি না। মাথা নাড়লেন বড়বাবু। আপনি যদি মনে করেন এতে ছবির কোনো ক্ষতি হবে না, তাহলে আমি আপত্তি করব কেন? তবে দর্শকরা নবকুমারকে এতদিন যেরকম দেখতে অভ্যস্ত। হাত তুলে বড়বাবুকে থামালেন অমিতাভ সেন। তাতে কোনো অসুবিধা হবে না, বরং ভাববে এটা ওর একটা নতুন মেকআপ। আচ্ছা, এবার বলুন, আপনি কবে থেকে কাজ শুরু করলে ডাক্তারের আপত্তি হবে না? আমি এ ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথা বলি। শরীরের অবস্থা এখন কি রকম? অনেকটাই ভালো। দেখুন, আমি আপনার জন্য অনেকটা সময় অপেক্ষা করেছি, কারণ আমার মনে হয়েছে চরিত্রটিতে আপনাকে ঠিকঠাক লাগবে। কিন্তু ইনি আমাকে তাগাদা দিচ্ছেন বেশি দিন অপেক্ষা না করতে। ওর কথায় যুক্তি আছে। আপনাকে বিব্রত করা আমার উদ্দেশ্য নয়, তবু পরিস্থিতির কারণে জিজ্ঞাসা করছি, দিন 15 থেকে 20-র মধ্যে শুটিং শুরু করলে আপনার পক্ষে কি কাজ করা সম্ভব হবে? বোধহয় অসুবিধা হবে না। বড়বাবু বললেন, আজই ডাক্তারের সঙ্গে কথা বলে দেখো। উত্তর দিতে হলো না, কারণ চা এবং বিস্কুটের প্লেট এসে গেল। অমিতাভ সেন বললেন, দেখুন ভাই, স্টারদের নিয়ে ছবি করার প্রয়োজন না থাকলে আমি তাদের কাস্ট করি। তবে সবাই জানে আমার ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে তাদের কেউ কেউ স্টার হয়ে গিয়েছে। আমার ছবির অভিনেতাদের আমি শিল্পী হিসেবেই ভাবি, স্টার মনে করি। এসব কথা বললাম এই কারণে, টাকা পয়সার ব্যাপারটা আপনার সঙ্গে প্রডিউসার কথা বলে ঠিক করে নেবেন। ও ব্যাপারে আমি মাথা গলাতে চাই না। দিন, চা দিন। হাত বাড়িয়ে চায়ের কাপ তুলে চুমুক দিলেন ভদ্রলোক। বললেন, বাহ, চমৎকার। কয়েক সেকেন্ড চুপচাপ চা খেয়ে নবকুমার জিজ্ঞাসা করল, আপনার ছবিতে অনেকটা সময় ট্রেন যাত্রা রয়েছে। স্টুডিওতে শুট করে আউটডোরের সঙ্গে মেলাবেন, নাকি পুরোটা আউটডোরেই করবেন? ছবির অধিকাংশ সময় ট্রেনেই রাখতে হবে। চলন্ত ট্রেনে তা করা খুব সহজ নয়, রিটেক করতেই হবে। আর তা করার সময় আগের শট রাখা যাবে না। আবার স্টুডিওর ভেতর শুট করলে ব্যাপারটা যে সাজানো বলে মনে হবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। আমি একটু দ্বিধায় আছি। বড়বাবু বললেন, 1 ঘন্টার এডিটেড ফিল্ম পেতে হয়তো 3 বার আমাদের কলকাতা মুম্বাই যাওয়া আসা করতে হবে। আমার তো মনে হয় না সাজানো ব্যাপারটা দর্শক আদৌ ধরতে পারবে। দেখা যাক, একটু ভেবে দেখি। অনেক ধন্যবাদ চায়ের জন্য, আমার কাজ হয়ে গিয়েছে। এখন উনি কথা বলে নেবেন। নমস্কার ভাই, আশা করছি খুব শিগগিরই দেখা হবে। নবকুমার আপত্তি করল না। সে দরজা পর্যন্ত ভদ্রলোককে এগিয়ে দিয়ে দূরে দাঁড়ানো পিটারকে ইশারা করল অমিতাভ সেনের সঙ্গে যেতে। তারপর ফিরে এসে বড়বাবুর উল্টো দিকে বসে বলল,
কেমন আছেন বলুন। আছি। আমার স্ত্রী মারা গিয়েছেন জানো তো? না, মেয়ের বিয়ে দেওয়ার পরই চলে গেল, অ্যাক্সিডেন্ট। ক্রমশ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি ভাই, শুধু এই ছবির নেশাটা ছাড়তে পারছি না। একটা কিছু নিয়ে থাকা ভালো, আর আপনি তো একসময় অনেক কিছু নিয়ে থাকতেন, বসে গেলে চলবে কেন? এবার বলো নবকুমার, তোমার সম্মান দক্ষিণা কত? আমার কথা ভেবে বলবে। আপনার কথা ভেবে মানে? একটা ছবি ভালো চলেছিল, কিছু পয়সাও পেয়েছিলাম, কিন্তু তারপরে একের পর এক লস। ঠিক করেছি এটাও যদি ফ্লপ করে তাহলে ছবির লাইন ছেড়ে চলে যাব। তুমি আমার প্রথম ছবির নায়ক, সেই ছবি আমাকেও যেমন টাকা দিয়েছে তোমারও কপাল খুলে দিয়েছি। আজ তুমি বাংলার টপ হিরো, আমি আবার তোমার সঙ্গে হাত মেলাচ্ছি। কেন জানো? বলুন। আমি জীবনে যা করেছি তা মাথা উঁচু করেই শেষ করেছি। এই ছবিটাও আমি সেইভাবে শেষ করতে চাই। তুমি আমার খুব পয়া অভিনেতা, তোমাকে নিলে ছবি কিছুতেই মার খাবে না। আপনি জানেন ছবির সাফল্যের ৮০% পরিচালকের উপর নির্ভর করে। একটা ফ্লপ ছবি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতাও বাঁচাতে পারেন। আপনি আমাকে যা বলতে চাইছেন তা সরাসরি বলুন। পদ্মপাতায় জল ছবিতে আমি তোমাকে যা দিতে পেরেছি তা এখন মুখে উচ্চারণ করা যাবে না, বিশ্বাস করো। ছবি হিট করার পর আমি তোমাকে আরো ৫০,০০০ টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার যিনি শুভাকাঙ্ক্ষী তিনি আপত্তি করেছিলেন। আমি মিথ্যে বলছি না, অকারণে মিথ্যে বলা আমার স্বভাব না। মন্দাক্রান্তা চেয়েছিল তুমি যেন লড়াই করে পায়ের তলার মাটি শক্ত করো। সেই সময় ছবি থেকে তুমি যা পেয়েছো তা তোমার কাছে যথেষ্ট ছিল বলে সে মনে করত। ওটা আমার প্রথম ছবি ছিল, আপনি অনুগ্রহ করে আমাকে সুযোগ দিয়েছিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ফিল্মের যে কোনো লোক বলবেন পরিস্থিতি বদলে গিয়েছে, আমি আর সেই অবস্থায় নেই। আপনি আমার প্রথম ছবির প্রযোজক, অযথা চাপ নিশ্চয়ই দেবেন। এই সময় আমি অন্য ছবিতে যে পারিশ্রমিক পাই তার থেকে বেশি অবশ্যই আপনার কাছে আমি চাইব না। আপনার প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করলেই আপনি অঙ্কটা জানতে পারবেন। কিন্তু অত বড় অসুখের পর আমরা তোমাকে আবার নায়কের ভূমিকায় সুযোগ দিচ্ছি। এই সুযোগ তোমাকে আবার নিজের জায়গা ধরে রাখতে সাহায্য করবে। পরিচালক অমিতাভ সেন ছাড়া খুব কম পরিচালকই তোমাকে নায়ক হিসাবে ওই অসুখের পর নির্বাচন করবেন বলে মনে হয়। আপনি ঠিক কি চাইছেন বলুন তো? আমি চাইছি ছবিটা হোক এবং তুমি অভিনয় করো। বুঝলাম, সমস্যা কোথায় হচ্ছে? দেখো ভাই, তুমি জানো পরপর কয়েকটা ছবি ফ্লপ করা একটু সমস্যায় আছে। এই লাইনের সবাই জানে অমিতাভ সেন ভালো কাজ করতে আপোষ করেন না। ছবি তৈরির খরচ তাই আমি কমাতে পারব না। আপনি কি আমাকে কম টাকা নিতে বলছেন? খুব উপকার হয় ভাই। তোমাকে প্রথম সুযোগটা আমি দিয়েছিলাম, আজ কি তোমার কাছে আমি এটুকু আশা করতে পারি না? ঠিক আছে, টাকা আমি কম নিতে পারি, দুটো শর্ত আছে। এটা চতুর্থ মানুষ টানবেন না। চতুর্থ মানুষ? ও, এই তৃতীয় মানুষকে? মন্দাক্রান্তা দি। তিনি যদি আমাকে আদেশ বা অনুরোধ করেন তাহলে আমি মেনে নেব। উনি ওর বাড়িতে নেই, কোথায় আছেন তা আপনাকে খুঁজে বের করতে হবে। আমার বিশ্বাস আপনি সেটা পারবেন। আচ্ছা, অনেকক্ষণ কথা বলে খুব ক্লান্ত বোধ করছি। হাত জোর করল নবকুমার। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ফিল্ম স্টার নবকুমারের তৃতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।